गुड मॉर्निंग स्टूडेंट सातटा বইয়ের এমসিকিউ সমাধানের বৃত্তীয় গতি অধ্যায়ের পার্ট 2 এর আগে আমাদের পার্ট 1 কমপ্লিট করা হয়েছে। এছাড়া সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলি দেখো। চলো তাহলে আজকে আমরা শুরু করছি বৃত্তীয় গতির এমসিকিউ সমাধানের পার্ট 2। আজকের আমাদের প্রথম কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, কোনো অক্ষদণ্ডের সঙ্গে 0.40 মিটার ব্যবধানে দুটি চাকতি যুক্ত আছে। চাকতি সহ অক্ষদণ্ডটি 3000 rpm সমকৌণিক বেগ নিয়ে ঘুরছে। একটি বুলেট অক্ষদণ্ডের সমান্তরালে এসে চাকতি দুটিতে ছিদ্র করে বেরিয়ে গেল। প্রথম চাকতির ছিদ্রের সঙ্গে দ্বিতীয় চাকতির ছিদ্রটির কৌণিক ব্যবধান 18 ডিগ্রি হলে বুলেটটির বেগ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা যদি এর ছবিটি করার চেষ্টা করি তাহলে দেখব এটাকে যদি অক্ষদণ্ডগুলি, এই দুটো হচ্ছে চাকতি, এই দুটো চাকতির ব্যবধান হচ্ছে 0.40 মিটার। হ্যাঁ, 0.40 মিটার। আর কি চাকতিটার অক্ষদণ্ড সহ চাকতিগুলো যে বেগে ঘুরছে তার কম্পাঙ্ক দেওয়া আছে 3000 rpm। সেখান থেকে আমরা কৌণিক বেগ নির্ণয় করতে পারি। আমাদের নির্ণয় করতে হবে এই বুলেটের বেগ কত, বুলেটের বেগ v সমান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এই অঙ্কটাতে, দেখো যে এই চাকতিগুলো অক্ষদণ্ডের সঙ্গে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এবার ধরো বুলেটটা এ চাকতিতে এসে এই R1 চাকতিতে এসে এ বিন্দুতে আঘাত করলো। এ বিন্দুতে আঘাত করার পরে চাকতি এ বিন্দু ভেদ করে R2 চাকতির দিকে যাবে। চাকতি দুটোকে ধরা হয়েছে R1 R2। তাহলে যে সময়ে চাকতিটা এই এ বিন্দুকে অতিক্রম করে বি বিন্দুতে যাবে, হ্যাঁ, তাহলে বি বিন্দুর এই পয়েন্টে আঘাত করলো, সেই সময়টাতে এই যে চাকতিটা আছে সেটা কি আর এ বিন্দুতেই, চাকতিটার এই যে এ বিন্দুটা সেটা কি আর এই জায়গায় থাকবে? এই জায়গায় থাকবে না। বুলেট যে সময়টাতে এ বিন্দু থেকে ও বিন্দুতে যাবে, ধরি সেই সময়টাতে চাকতির এই যে এ পয়েন্ট, চাকতির এই যে এ পয়েন্ট সেটা এখান থেকে বি বিন্দুতে চলে গেল। চাকতির এই যে এ পয়েন্ট সেটা চাকতির বি পয়েন্টে চলে গেল। এখানে একটু ছবিটা আমরা দূরে করেছি, এখানে করলেও হতো। চাকতিটা একটু দূরেই করে দিচ্ছি, একই জায়গায় করে দিচ্ছি। চাকতিটা ধরো এইখানে চলে আসছে, এ পয়েন্টটা এইখান থেকে বি পয়েন্টে চলে গেছে। এটা হলো এখন এ পয়েন্ট, এটা হলো এ পয়েন্ট এবং এই পয়েন্টের নাম দিলাম আমরা বি। এবার বুলেটটা দ্বিতীয় চাকতিতে যে বিন্দুতে আঘাত করেছে সেটার নাম দিলাম ও। তাহলে এ ও বি এই যে কোণটা সেটার মান দেওয়া আছে 18 ডিগ্রি। এবার তাহলে আমরা কি করব, যে আমাদের বের করতে হবে এই বেগ ভি। যদি বেগ ভি আমরা বের করতে চাই তাহলে ভি ইজিক্যাল টু এস বাই টি, অর্থাৎ দূরত্ব বাই সময় করলেই আমরা বেগ পেয়ে যাব। আমাদের এই এস ডিস্টেন্সটা জানা আছে 0.4 মিটার, জানা নেই কোনটা টি। এবার টি আমরা কিভাবে বের করতে পারি? টি বের করার জন্য আমাদের এই যে কৌণিক বেগ সেটা বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এন ইজিক্যাল টু 3000 rpm। আগে আমরা কৌণিক বেগ বের করে নিই, rpm থেকে rps-এ করতে হবে। তাহলে এটাকে আমরা কত দিয়ে 60 দিয়ে ভাগ করে দেব। তাহলে এটা হচ্ছে 50 rps সমান 50 rps। হ্যাঁ, এন সমান পেয়ে গেলাম 50 rps। এবার আমরা কি জানি, ওমেগা, কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু 2πn, তাই তো? তাহলে হলো 50 ইন্টু 2π rps। আচ্ছা, কৌণিক বেগ ইজিক্যাল টু 2πn রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগ আমরা পেয়ে গেলাম। আর এই যে অ্যাঙ্গেল থিটাকে আমরা রেডিয়ানে করে নেব। আমাদের এই যে এ ও বি অ্যাঙ্গেল কত, 18 ডিগ্রি। তাহলে আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180। তাহলে 18 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান ইন্টু 18 বাই 180। এটা দিয়ে কেটে দিলে আমরা পাবো 10। তাহলে পাই রেডিয়ান বাই 10। তাহলে আমরা জানি
ওমেগা ইজিক্যাল টু থিটা বাই টি, ওমেগা ইজিক্যাল টু থিটা বাই টি। এখান থেকে যদি টি আমরা বের করি তাহলে কি হবে, থিটা বাই ওমেগা। থিটা এর মান কত, থিটা হচ্ছে আমাদের পাই রেডিয়ান বাই 10। ওমেগা এর মান কত, ওমেগা হচ্ছে 50 ইন্টু 2 পাই, তাহলে এটা হয়ে গেল পাই রেডিয়ান, আচ্ছা পাই ইন্টু 10 ইন্টু 50 ইন্টু 2 পাই। এই পাই কেটে গেল, এটা পাই না লিখলেও হবে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1/1000 সেকেন্ড, তাই তো। 2 500 ইন্টু 10 1000। এবার আমরা কি করব, ভি ইজিক্যাল টু এস বাই টি, এটা হলো 0.40, টি হয়ে গেল 1/1000, তাহলে হলো 40 ইন্টু 0.40 ইন্টু 1000 মিটার পার সেকেন্ড, এটা হয়ে গেল তাহলে 400 মিটার পার সেকেন্ড। এটা অপশান সি, ঠিক আছে। তাহলে আমরা বেগ পেয়ে গেলাম কত, 400 মিটার পার সেকেন্ড। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, একটি কণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে সমবেগে গতিশীল, যখন কণাটি কৌণিক দূরত্ব গমন করে তখন সংশ্লিষ্ট রৈখিক সরণের মান কত। এখানে থিটা কৌণিক দূরত্ব হবে, হ্যাঁ। তাহলে রৈখিক সরণের মান আমাদের বের করতে হবে। আমরা ছবিটা করে রেখেছি, এটা একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরা হলো আর, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি কণা সমবেগে গতিশীল, যখন কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে থিটা কোণ অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো, হ্যাঁ, এ বিন্দু থেকে যাত্রা করে সি বিন্দুতে পৌঁছালো, তখন কণার যে রৈখিক সরণ, অর্থাৎ রৈখিক সরণ কি এ থেকে সি, এটা হলো রৈখিক সরণ, সেটা আমাদের বের করতে হবে, তাই তো। তাহলে ধরে নেব যে ধরি কণাটি বৃত্তাকার পথ বরাবর এ থেকে যাত্রা করে সি বিন্দুতে পৌঁছালে কেন্দ্র বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করে। আমাদের বের করতে হবে এসি সমান সমান কত, এসি সমান সমান কত। তাহলে আমরা কি করব, এই বৃত্তের কেন্দ্রবিন্দু ও থেকে এই থিটা কোণের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। ও বিন্দু দিয়ে এ ও সি সমান সমান থিটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যা এসি রেখাকে বি বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ। ও বিন্দু দিয়ে এ সি সমান সমান থিটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, যা এসিকে বি বিন্দুতে ছেদ করেছে, এটা হলো বি বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে কোণ এ ও বি সমান সমান থিটা বাই 2 ও কোণ বি ও সি ইজিক্যাল টু থিটা বাই 2 এবং এসি ইজিক্যাল টু এ বি প্লাস বিসি। তার মানে এসি বের করতে হলে আমাকে এ বি আর বিসি বের করতে হবে। তো এটা একটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা এই আর এর মান জানা আছে, ব্যাসার্ধ আমরা বের করব থিটা বাই 2 হলে এটা হলো লম্ব, এটা হলো লম্ব। তো এক্ষেত্রে আমরা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা ট্রাইঙ্গেল এ ও বিতে অ্যাপ্লাই করব কি, সাইন থিটা বাই 2 ইজিক্যাল টু লম্ব এ বি বাই এ ও, বা আমরা লিখতে পারি এ বি ইজিক্যাল টু এ ও এর মান কত, আর সাইন থিটা বাই 2।
একইভাবে আমরা যদি ট্রায়াঙ্গেল বি ও সিতে দেখি, এখানেও এটা অতিভুজ, বিসিটা আমরা বের করব। বিসিটা লম্ব, θ/2 এর বিপরীত কোণ বিসি, বিসিটা হলো লম্ব। তাহলে আমরা লিখব sin θ/2 = লম্ব বিসি অতিভুজ ও সি। তাহলে হয়ে গেল আমাদের বিসি, বিসি আমরা বের করব। বিসি = ওসি, ওসি মানে আর sin θ/2। হ্যাঁ, তাহলে এবি বের করা হয়ে গেল, বিসি বের করা হয়ে গেল। তাহলে এসি সমান এবি প্লাস বিসি। এবি এর মান আর sin θ/2 প্লাস আর sin θ/2। এটা যোগ করলে কি হয়, 2r sin θ/2। এটা হয়ে গেল আমাদের রৈখিক সরণ এসি এর মান। এটা কোন অপশানের সঙ্গে মিলছে? অপশান ডি, 2r sin θ/2, অপশান ডি, 20 নম্বরের অপশান ডি। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 21। ক্যাপিটাল এম ও স্মল এম ভরের দুটি বস্তুকণা যথাক্রমে ক্যাপিটাল আর ও স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাদের আবর্তনকাল সমান হলে কৌণিক বেগের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে আর ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা বৃত্তপথ, এটা হলো ক্যাপিটাল আর, যেখানে এম ভরের কণা বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে। ধরলাম এর আবর্তনকাল T1। আর একটা স্মল এম ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে, বস্তুকণাটা হচ্ছে স্মল m1, এর আবর্তনকাল ধরলাম আমরা T2। তাহলে আবর্তন করছে, কৌণিক বেগের অনুপাত কত? এবং লিখব যে ধরি ক্যাপিটাল এম ভরের বস্তুর কৌণিক বেগ কত? ω1। হ্যাঁ, তাহলে এই ω1 কী হবে? ওমেগা কৌণিক বেগ সমান আমরা জানি কত, θ/t। এখানে থিটা হচ্ছে 2π, টোটাল পথ 2π, আর সময়টা আমরা পর্যায়কালটা ধরে নিয়েছি T1। তাহলে এখান থেকে কি হচ্ছে আমাদের T1 = 2π/ω1। এটাকে নাম দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় নম্বরের সমীকরণে আমরা কী লিখব, যে ধরি এম ভরের বস্তুর কৌণিক বেগ ω2, তাহলে ω2 হবে θ/2, এখানে থিটা হলো 2π, এটাও 2π, টোটাল যে কৌণিক পথ, আর t, তাহলে 2π/T2, এখানে পর্যায়কালটা ধরা হয়েছে কত? T2। তাহলে T2 = হলো 2π/ω2। এটাকে নাম দিলাম আমরা 2 নম্বর। তাহলে আমরা কি পাই, 1 ও 2 থেকে আমরা পাই 2π/ω1 = 2π/ω2, বা আমরা লিখতে পারি ω1 2π = ω2 2π, বা ω1/ω2 = 2π/2π, 2π কেটে যাবে, থাকলো 1। এক্ষেত্রে অপশান ডি আমাদের 21 নম্বরের অপশান ডি। এরপরে চলে যাব আমরা 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সমবৃত্তীয় গতির ক্ষেত্রে কোন রাশিটি ধ্রুবক থাকে না? দ্রুতি, গতিশক্তি, ভর, কোন রাশিটি ধ্রুবক থাকে না? সমবৃত্তীয় গতি যেহেতু বলা হয়েছে, তাহলে যখন একটা কণা সমবৃত্তীয় গতিতে পরিভ্রমণ করে তার যে দ্রুতি, সেটা ধ্রুবক থাকবে। কোশ্চেন নম্বর 22, বৃত্তাকার পথে পরিভ্রমণ করলে দ্রুতি এর মান ধ্রুবক থাকে, গতিশক্তির মান ধ্রুবক থাকে, ভরের মান ধ্রুবক থাকে, পরিবর্তন কে হয়? কোনটি ধ্রুবক থাকে না? তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশান বি, ভরবেগ ধ্রুবক থাকে না। যেহেতু কণার বেগ প্রতি মুহূর্তে বেগের অভিমুখ পরিবর্তনশীল, তাই ভরবেগও পরিবর্তনশীল হবে। তারপরে চলে যাব আমরা কোশ্চেন নম্বর 23, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, সুষম কৌণিক বেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘূর্ণায়মান কোনো বস্তুর P/r θ বিন্দুতে ত্বরণের মান, যেখানে θx অক্ষ থেকে পরিমাপ করা হয়, সেটা কি হবে? তাই তো, ধরলাম যে এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা x অক্ষ, এটা x ড্যাশ, এটা y,
এটা ওয়াই ড্যাশ। এরকম একটা অক্ষের মধ্যে একটা কণা পরিভ্রমণ করছে, সেটা কোনো একটা বিন্দু পি থেকে তার যে অ্যাঙ্গেল সেটা হলো থিটা, আর এই অবস্থানটা হলো আমাদের পি বিন্দুর অবস্থান আর থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশগুলোকে আমরা লিখতে পারি আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ। এবার যখনই কোনো একটা কণা বৃত্তপথে পরিভ্রমণ করবে তার কেন্দ্রাভিমুখী ত্বরণ থাকবে, সেটাকে আমরা বলতে পারি অভিকেন্দ্র ত্বরণ এসি। এসি এই কোণটা যদি থিটা হয় তাহলে অভিকেন্দ্র ত্বরণ কেন্দ্রের মুখে কাজ করলে এর দুটো উপাংশ আমরা পাবো, এই বরাবর একটা উপাংশ আর এই বরাবর একটা উপাংশ। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা, তাহলে এই বরাবর যে উপাংশ সেটা হবে কি এসি কস থিটা, এবং এই বরাবর যে উপাংশ সেটা হবে এসি সাইন থিটা। তাহলে আমাদের বের করতে কি বলেছে, যে পি বিন্দুতে কণার ত্বরণ। হ্যাঁ, তাহলে পি বিন্দুতে কণার ত্বরণের যে অভিমুখগুলো আমরা পাচ্ছি, এটা এক্স অক্ষের বিপরীত দিকে, এটা ওয়াই অক্ষের বিপরীত দিকে। তাহলে এটা আমরা কি পেয়ে যাব, মাইনাস এসি কস থিটা আই ক্যাপ এবং মাইনাস এসি সাইন থিটা জে ক্যাপ। আবার এই অভিকেন্দ্র ত্বরণ এসি সমান সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, আর হলো এই ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব মাইনাস ভি স্কোয়ার বাই আর কস থিটা আই ক্যাপ মাইনাস ভি স্কোয়ার বাই আর সাইন থিটা জে ক্যাপ। এটাই হবে ত্বরণের মান। এটা কোন অপশানের সঙ্গে মিলছে, এটা হচ্ছে আমাদের অপশান বি, এটা অপশান বি এর সঙ্গে মিলবে। এইখানে হয়তো অপশানে মাইনাসটা দেওয়া নেই, কিন্তু এটা মাইনাসটা হবে কারণ এক্স অক্ষের বিপরীতে, এটা ওয়াই অক্ষের বিপরীতে। এরপরে আমরা করব কোশ্চেন নাম্বার 24। সমদ্রুতিতে বৃত্তাকার পথে আবর্তনরত একটি কণার কোনো এক মুহূর্তের বেগ ভি ভেক্টর ইজিক্যাল টু 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ এবং কৌণিক বেগ ওমেগা ইজিক্যাল টু -9 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, বি এর মান কত হবে? তাহলে দেখো যে আমাদের এই যে ছবিটা, কোনো কণা যদি এরকম বৃত্তাকার পথে পরিভ্রমণ করে তাহলে আমরা জানি যে এর যে কৌণিক বেগের অভিমুখ সেটা হয় উপরের দিকে, এবং রৈখিক বেগের যে অভিমুখ সেটা হয় বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে এই কৌণিক বেগ উপরের দিকে এবং আমাদের রৈখিক বেগ এদিকে, তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল, হ্যাঁ এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হবে 90 ডিগ্রি। তাহলে বি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল ভি ভেক্টর ও ওমেগা ভেক্টর এর মধ্যে কোণ হলো কত, 90 ডিগ্রি। আমাদের এই যে বৃত্তটা বোর্ডের উপরে আছে সেটা আসলে আছে এরকম, আর এর যে এই ওমেগা এর অভিমুখ সেটা হয় উপরের দিকে। কিভাবে, যদি আমরা এরকম কোনো বস্তুকে কৌণিক বেগ দিয়ে থাকি, হ্যাঁ এটা ধরলাম যে ওই বৃত্তাকার বস্তুটা এর উপরে যদি কোনো একটা পাংখা লাগানো থাকে, ছোট্ট পাংখা, ছোট্ট ছেলেদের যে খেলনাগুলো, একে যদি আমরা কৌণিক বেগ দিই, হ্যাঁ একে যদি আমরা এরকম করে কৌণিক বেগ দিই তাহলে এই বস্তুটা কিন্তু উপরের দিকে উড়ে যায়। হ্যাঁ ছোটোবেলায় আমরা এগুলো খেলেছি। এইখান থেকে আমরা বুঝতে পারি যে কৌণিক বেগের যে ডাইরেকশন সেটা কিন্তু হয় উপরের দিকে। হ্যাঁ তাহলে আমাদের কৌণিক বেগের ডাইরেকশন হলো উপরের দিকে, আর এই যে বৃত্তাকার পথ তার যে ডাইরেকশন সেটা হয় সবসময় এই অক্ষ বৃত্তের স্পর্শক বরাবর। তাহলে এই ভি এবং ওমেগা এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা জানি যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, হ্যাঁ তাহলে তাদের ডট প্রোডাক্ট হয় 0। তাহলে এদের ডট প্রোডাক্ট করলেই আমরা বি এর মান বের করতে পারবো। তাহলে আমরা করব কি, ভি ভেক্টর ডট ওমেগা ভেক্টর, যেহেতু এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি তাহলে এই ডট প্রোডাক্টের মান হবে 0। তাহলে আমরা লিখব 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ডট -9 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ইজিক্যাল টু 0, বা আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ, তাহলে -18, আর এটা হয়ে গেল প্লাস 3 বি ইজিক্যাল টু 0, বা 3b 18টা এই পারে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল -18 ছিল তাহলে 18, বি ইজিক্যাল টু 18/3 ইজিক্যাল টু 6। হ্যাঁ তাহলে 6 কোন অপশানে আছে,
24-এর বি, এটা হলো অপশান বি। কোশ্চেন নম্বর 25, যদি নিরক্ষরেখায় অবস্থিত একজন লোকের আপাত ওজন তার নিজ ওজনের 3/5 অংশ হয় তবে পৃথিবীর কৌণিক বেগ কত হবে? এই অঙ্কটা করার আগে আমাদের দেখে নিতে হবে পৃথিবী আবর্তনের জন্য কোনো বস্তুর আপাত ওজন কি হারে হ্রাস পায় সেটা ধরে নেব। এটা হচ্ছে পৃথিবী নিজ অক্ষ অর্থাৎ এই এনএস অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। পৃথিবীর কেন্দ্র থেকে এই ক্যাপিটাল আর দূরত্বে অর্থাৎ ব্যাসার্ধের দূরত্বে এ বিন্দুতে একটা এম ভরের বস্তু রাখা আছে। তাহলে এই এম ভরের বস্তুটাও পৃথিবীর আবর্তনের সঙ্গে আবর্তন করবে। তার বৃত্তপথের যে ব্যাসার্ধ হবে সেটা হবে স্মল আর, এই পথে সেটা আবর্তন করবে। তাহলে এই আবর্তনের জন্য এতে একটা অপকেন্দ্র বল ক্রিয়া করবে। এই অপকেন্দ্র বলের মান হবে এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর, এটা হচ্ছে এম আর, এই এম ওমেগা স্কোয়ার আর। আর এই বস্তুর যে ওজন সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে mg, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটাও হবে থিটা এবং এই অ্যাঙ্গেলটাও হবে থিটা। তো আমি কি ধরবো, যে ধরি এ বিন্দুতে এম ভরের বস্তু আছে যা পৃথিবীর সঙ্গে আবর্তন করছে ওয়েস্ট টু ইস্ট, নর্থ সাউথ অক্ষ থেকে এর দূরত্ব আর, এই যে দূরত্বটা সেটা আর। তাহলে এই যে বস্তুটা সেটা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে। সেক্ষেত্রে এখানে যে অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর, এবার এই এম ওমেগা স্কোয়ার আর এর যে উপাংশ সেটা mg, এটা যদি থিটা হয় এর উপাংশ এই দিক বরাবর হবে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, সেটা mg এর বিপরীত দিকে কাজ করবে। তার আগে আমরা এই আর এর মান তো জানি না, এই আর এর মান পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সাপেক্ষে বের করে নেব। এই ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যদি আমরা এ বি ও এই ত্রিভুজ এ বি ও ট্রায়াঙ্গেলে লক্ষ্য করি, এটা থিটা, এর বিপরীতে এটা হলো লম্ব, এটা হলো অতিভুজ। আমরা এটা বের করব স্মল আরটা, অর্থাৎ এটা হলো ভূমি বাই অতিভুজের সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইজিক্যাল টু আর স্মল আর বাই ক্যাপিটাল আর, ভূমি বাই অতিভুজ। তাহলে স্মল আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর কস থিটা। পৃথিবীর আবর্তন বেগ ওমেগা হলে এম ভরের বস্তুতে অপকেন্দ্র বল হলো এম ওমেগা স্কোয়ার আর, বস্তুর ওজন mg পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, তার অপোজিটে কাজ করবে অপকেন্দ্র বল এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এই স্মল আরকে যদি আমরা আর কস থিটা এখানে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে ক্যাপিটাল আর কস থিটা গুণ করলে কস স্কোয়ার থিটা, এম ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর কস স্কোয়ার থিটা। এটা হলো অপকেন্দ্র বল যেটা পৃথিবীর ওজনের বিপরীতে কাজ করে। ফলে বস্তুর যে ওজন সেটা কমে যায়, সেটাকে ধরলাম ডাব্লিউ ড্যাশ কী হবে, বস্তুর প্রকৃত ওজন mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে বস্তুর ওজন হ্রাসের রাশি মালা, যে ওজনটা আমরা পাই সেটা। এখন আমাদের যে প্রদত্ত কোশ্চেন সেখানে দেওয়া ছিল এই যে ডাব্লিউ ড্যাশ, সেটা হচ্ছে প্রকৃত ওজনের 3/5। তাহলে ডাব্লিউ ড্যাশ আমরা লিখলাম 3/5 mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস। এবার থিটা, যেহেতু বস্তুটা নিরক্ষীয় অঞ্চলে ছিল তাহলে বস্তুটা তার মানে এইখানে আছে, এক্ষেত্রে আমাদের যে থিটা সেটা হয়ে যাবে 0 ডিগ্রি। এবার কস 0 ডিগ্রির মান হয় 1, তাহলে এই পার্টটাকে আমরা এখানে নিয়ে আসলাম এম ওমেগা স্কোয়ার আর কস 0 ডিগ্রির মান যেহেতু 1, আর এই পার্টটাকে আমরা এদিকে নিয়ে গেলাম। এটা ক্যালকুলেশন করলে লসাগু হলো 5, তাহলে 5 mg মাইনাস 3 mg হয়ে যাবে 2 mg। আর এখানে এম ওমেগা স্কোয়ার আর ছিল, তাহলে আমরা বের করব ওমেগাটাকে এখানে রাখলাম, এম আরটাকে এইদিকে নিয়ে গেলাম, 2/5 mg বাই এম আর, এম কেটে যাবে, কেটে যাবে, তাহলে থাকলো জি বাই আর, 2/5 জি বাই আর। তাহলে ওমেগা ইজিক্যাল টু √2/5 জি বাই আর। এক্ষেত্রে অপশান এ 25 নম্বরের হলো অপশান এ। এবার আমরা করব কোশ্চেন নম্বর 26, সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণা যে সময়ে থিটা কোণে ঘোরে সেই সময়ে কণার বেগের পরিবর্তন কত হবে? সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুকণা যে সময় থিটা কোণে ঘুরে সেই সময় কণার বেগ পরিবর্তন কত হবে? তাহলে দেখো আমরা কি করতে পারি, একটা বস্তুকণা এই বৃত্তাকার পথে সমদ্রুতিতে পরিভ্রমণ করছে, ধরলাম এ বিন্দু, এ বিন্দু থেকে কণা বি বিন্দুতে গেল। তাহলে আমরা এটা করছি 26, আমরা কি করতে পারি যে কণাটি বৃত্তাকার পথে এ থেকে বিতে গেলে থিটা কোণ করে এ বিন্দুতে বেগের অভিমুখ এই স্পর্শক বরাবর, এটা হবে এপি বরাবর সমান ভি। কণাটার বেগ যদি ভি ধরে নিই,
আর কি যখন বি বিন্দুতে পৌঁছাবে, বি বিন্দুতে বেগের অভিমুখ, বি বিন্দুতে বেগের অভিমুখ কী হবে, বি কিউ বরাবর। এইখানে বেগের যদি মান ভি হয় তাহলে ভি এর আমরা এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও হবে থিটা। তাহলে বেগের আমরা এইখানে দুটো উপাংশ পাবো। বেগের এই ক্ষেত্রে দুটো উপাংশ কি, একটা উপাংশ হচ্ছে ভি উল্লম্ব উপাংশ, উল্লম্ব উপাংশ ভি সাইন থিটা, আর অনুভূমিক উপাংশ আমরা পেয়ে যাব ভি কস থিটা। তাহলে বেগ পরিবর্তন, তাহলে এবার পরিবর্তনটা দেখব যে এ ও বরাবর কি পরিবর্তন হয়েছে। এ ও বরাবর বেগ পরিবর্তন, এ ও বরাবর বেগ পরিবর্তন কি, প্রাথমিক বেগ, অন্তিম বেগ মানে প্রাথমিক বেগ। এ ও বরাবর কোনো প্রাথমিক বেগ ছিল না, শুধু অন্তিম বেগ আছে, তাহলে এটা হয়ে যাবে ভি সাইন থিটা মাইনাস 0 ইজিক্যাল টু ভি সাইন থিটা। হ্যাঁ, এবার এপি বরাবর, এপি বরাবর বেগ পরিবর্তন আমরা কি দেখব, অন্তিম বেগ ভি কস থিটা মাইনাস এই বরাবর বেগ ভি, তাহলে এটা কমন নিলে হয় ভি কস থিটা মাইনাস 1। তাহলে এ ও বরাবর বেগ পরিবর্তন আমরা পেয়ে গেলাম, এ বি বরাবর এই পি বরাবর বেগ পরিবর্তন আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ আমরা দেখতে পাচ্ছি যে এ ও বরাবর বেগ হচ্ছে এটা, আর এ পি বরাবর বেগ হচ্ছে এটা, এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এদিকে কাজ করছে ভি সাইন থিটা, এদিকে কাজ করছে ভি কস থিটা মাইনাস ভি। তাহলে লব্ধি বেগ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা লব্ধি বেগের ফর্মুলা ব্যবহার করব √ওভার ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ভি স্কোয়ার কস ভি স্কোয়ার কস থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। এখান থেকে ভি স্কোয়ার কমন নিলে থাকবে ভি, আর এটাতে কি থাকবে, এটাতে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটাকে যদি √ওভার স্কোয়ার বর্গটা ভাঙিয়ে দিই তাহলে হলো কস স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস 2 কস থিটা। এবার কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের 1 + 1, এটা মান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে 1 + 1 এটা হয়ে যাবে 2 মাইনাস 2 কস থিটা। এরপরে আমরা কি করতে পারি, 2 এখান থেকে 2 কমন নিব, 1 মাইনাস কস থিটা। এবার আমরা জানি 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাকে আমরা কি লিখব, 2 √ওভার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এই 2 এর জন্য একটা 2 বাইরে চলে গেল, তাহলে এটা হলো 4, 2 গুণ করে 4, আর সাইন স্কোয়ার থিটা বাই 2 এর জন্য সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2। তাহলে এটা কোন অপশানের সঙ্গে মিলছে, 4 সাইন থিটা বাই 2। আচ্ছা, একটা ভি ছিল না, ভি আমরা এখানে একটা কমন নিয়েছি, সরি এখানে, আচ্ছা এটা 2 না, সরি এটা 2 না, এটা হবে ভি, এটা হবে ভি, এটা হবে ভি, এটা হবে ভি। তাহলে আমরা এখান থেকে 2 আর একটা ভি, 2v সাইন থিটা বাই 2। হ্যাঁ, এটা হবে 2v সাইন থিটা বাই 2। তাহলে আমরা এটা কোন অপশানের সঙ্গে মিলবে, অপশান বি, এটা হলো অপশান বি। ঠিক আছে, তাহলে 26 নম্বর হয়ে গেল আমাদের, 26 নম্বরের অপশান বি। এরপরে 27 নম্বর, এবার আমরা করব কোশ্চেন নম্বর 27। একটি বস্তুকণা ভি সুষম দ্রুতিতে একটি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে অর্ধেক ঘূর্ণনে এর গড় গতিবেগ কত হবে। ধরলাম এই একটা কণা ভি গতিবেগে আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে, কণাটা অর্ধেক পথ অর্থাৎ এই এ বিন্দু থেকে বি বিন্দুতে এসে পৌঁছালে তার গড় গতিবেগ আমাদের বের করতে হবে। আমরা জানি যে গড় গতিবেগ সমান সমান কি হয়, মোট সরণ
বাই সময়। এক্ষেত্রে মোট সরণ কী হবে, এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে গেলে মোট সরণ হবে কিন্তু কত, 2r। হ্যাঁ, ব্যাসার্ধ প্লাস ব্যাসার্ধ 2r, আর সময়টা ধরে নিলাম t। এই সময়টা আমাদের বের করতে হবে। যদি কণার ব্যাসার্ধ, যদি কণা r ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করে, ব্যাসার্ধ হলো r, তাহলে এই যে অর্ধেক পথ, এই অর্ধেক পথটা কত হবে, এই অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা সমান সমান হয়ে যাবে আমাদের পাই আর। হ্যাঁ, তাহলে এই পাই আরটা আসতে কোণাটা টি সময় নিয়েছিল, তো আমরা লিখতে পারি সময় টি ইজিক্যাল টু পাই আর, আর বাই কণার গতিবেগ কত, কণার গতিবেগ হচ্ছে ভি, পাই আর বাই ভি। হ্যাঁ, সুষম ভি বেগে, হ্যাঁ কণাটার গতিবেগ দেওয়া ছিল ভি, এই গতিবেগ ভি। তাহলে এই সময়টা কত নিল কণাটা, এই পথে আসতে যে সময়টা নেয় সেটা পাই আর বাই ভি। এটাকে আমরা এখানে পুট করব, তাহলে হচ্ছে 2r, টিটা আমরা বের করলাম কত, পাই আর বাই ভি। তাহলে এই ভিটা চলে যাবে উপরে, 2r ভি বাই পাই আর, আর আর কেটে যাবে, তাহলে উত্তর হলো 2v বাই পাই, 2v বাই পাই। এটা অপশান বি, তাহলে আমাদের 27 নম্বরের অপশান বি। এরপরে কোশ্চেন নম্বর 28 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘুরে তখন কৌণিক বেগ ধ্রুবক থাকে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে না, রৈখিক ত্বরণ ধ্রুবক থাকে, রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে না। যখন কোনো কণা বৃত্তাকার পথ বরাবর পরিভ্রমণ করে, হ্যাঁ, তখন কণার বেগের দিক কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, তাই না? কণার বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হয়, ফলে বেগ যদি পরিবর্তন হয় তাহলে আমাদের রৈখিক যে ভরবেগ সেটাও পরিবর্তন হবে। কণার রৈখিক ত্বরণ ধ্রুবক থাকবে না, রৈখিক ভরবেগ ধ্রুবক থাকবে না, তাহলে ডি আর সি হবে না। এবার কৌণিক বেগ ধ্রুবক থাকে, হ্যাঁ কিন্তু কণার কৌণিক বেগ ধ্রুবক থাকে, অপশান এ, কৌণিক বেগ ধ্রুবক, কৌণিক বেগ ধ্রুবক থাকে। এমনকি কৌণিক ভর বেগও ধ্রুবক থাকে, কিন্তু এখানে বলা হয়েছিল কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে না, কৌণিক ভরবেগও ধ্রুবক থাকে, তাহলে 28 হলো অপশান এ। এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 29। একটি সাইকেলের পিছনের ও সামনের চাকার ব্যাসার্ধ দেওয়া আছে r1 ও r2 এবং গতিবেগ দেওয়া আছে, কৌণিক বেগ দেওয়া আছে ω1 ও ω2, কোনটি সঠিক? ω1 ইজিক্যাল টু ω2, ω1 r2 ω2 r1, না ω1 r1 ω2 r2। আমরা জানি যে সাইকেলের এটা যদি সামনের চাকা, পিছনের চাকা, এটা যদি সামনের চাকা হয় তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম এটা r1, এটা r2, এবং এর কৌণিক বেগ ω1, এর কৌণিক বেগ ω2। এবার সাইকেল যখন গতিশীল হয় তো সামনের চাকার ব্যাসার্ধ পিছনের চাকার ব্যাসার্ধ কম বেশি হলেও এরা যে রৈখিক দূরত্ব সেটা কিন্তু সমান অতিক্রম করে, হ্যাঁ, এই না যে এই চাকাটা কম দূরত্ব যাবে, এই চাকাটা বেশি দূরত্ব যাবে। এই চাকাটা বড় হলে হয়তো একে কম পাক ঘুরতে হবে, একে বেশি পাক ঘুরতে হবে, এক্ষেত্রে কৌণিক বেগ কম বেশি হবে, চাকাটা ব্যাসার্ধ যদি কম বেশি হয়, কিন্তু রৈখিক বেগ সমান হবে, আর রৈখিক দূরত্ব সমান যাবে, তাহলে রৈখিক বেগও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি রৈখিক বেগ v1 ইজিক্যাল টু v2। আবার আমরা জানি রৈখিক বেগের সঙ্গে কৌণিক বেগের কী সম্পর্ক, v ইজিক্যাল টু ω/r। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি v1 ইজিক্যাল টু ω1 r1 এবং v2 ইজিক্যাল টু ω2 r2। হ্যাঁ, তাহলে এই অপশানটা ঠিক হবে, ω1 r1 ω2 r2, অপশান সি। তাহলে 29 নম্বরের হলো অপশান সি। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্ট আমরা শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। যদি চ্যানেলকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।